আসসালামু আলাইকুম। প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলো ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের হাইড্রোলিক সম্পর্কিত সমস্যার 104 পৃষ্ঠার এখানে 7.15.3 নং প্রশ্নের সমাধানটা আজকে আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করি, দেখি কি বলছে। একটি ট্যাঙ্ক হতে 10 সেন্টিমিটার ব্যাসের পাইপের ভিতর দিয়ে 100 লিটার পার সেকেন্ড পানি প্রবাহিত হচ্ছে। আচ্ছা, তার মানে এই 100 লিটার পার সেকেন্ড, তার মানে এটা নির্গমনের পরিমাণ কিউটা দেওয়া আছে আমাদের। পাইপটি হঠাৎ বৃদ্ধি পাইয়া 20 সেন্টিমিটার হয়। আচ্ছা, পরে 15 সেন্টিমিটার হলো, তাহলে হেড লস বাইর করো। আচ্ছা, যদি এই যে প্রশ্নটা দেওয়া আছে এইটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে বিষয়টা কেমন হয় সেটা হলো, মনে করি প্রথমে একটা ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্ক। মনে করি এটা হলো আমাদের সেই পানির ট্যাঙ্ক। এইখান থেকে পানি প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, তো মনে করি এটা হলো আমাদের পানির ট্যাঙ্কের। হলো 10 সেন্টিমিটার ব্যাস, এই ব্যাসটা হলো 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে কি হলো যে 100 লিটার পার সেকেন্ড, তার মানে এইখানে হলো কিউয়ের পরিমাণ কত? 100 লিটার পার সেকেন্ড। আচ্ছা, পাইপটি হঠাৎ বৃদ্ধি পাইয়া 20 সেন্টিমিটার হয়, তার মানে এটা 10 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার, তার মানে এই পাইপটা এখন বেড়ে যাচ্ছে। ঠিক এইভাবে বেড়ে যে ডাবল হয়ে গেল, 20 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এই ব্যাসটা এখন 20 সেন্টিমিটার পাইপের ব্যাস। আচ্ছা, তারপরে এবং পরে 15 সেন্টিমিটার হলো, তার মানে এই 20 সেন্টিমিটার কিছু দূর যাওয়ার পরে আবার এটা কমে 15 সেন্টিমিটার হয়ে গেল, তাহলে 15 সেন্টিমিটার। এইটা হলো সে 15 সেন্টিমিটার। এখন যে হেড লস বাহির করো। আচ্ছা, হেড লসটা আমাদের বাহির করতে বলছে। আচ্ছা, এখন যদি আমরা খুবই মনোযোগ দিয়ে একটু লক্ষ্য করি তাহলে এই চিত্রে কোন কোন ধরনের হেড লস আছে সেইটা আগে আমরা নির্ণয় করতে পারি। দেখো সবাই, যে এইটা হলো আমাদের সেই ট্যাঙ্ক। আচ্ছা, এই ট্যাঙ্কের থেকে পানি এইখানে কি করছে? প্রবেশ করছে। এই পাইপের মধ্যে পানি কি প্রবেশ করলো, তাহলে এখানে প্রবেশজনিত হেড লস। তাহলে 1 নাম্বার আমাদের এখানে কি আসছে? প্রবেশের জন্য হেড লস। প্রবেশের জন্য হেড লস। আচ্ছা, তাহলে এইখানে প্রবেশের জন্য হেড লস। আচ্ছা, এখন আমাদের এইখান থেকে এই পর্যন্ত এই যে পানিটা এই পাইপের মধ্য দিয়ে যাবে, এই জন্য এই পাইপের যে স্পর্শ তল আছে বা যে পাইপের তো ভিতর দিয়ে যখন পানি যাবে তখন এই যে পাইপের স্পর্শ তল, তার মানে এই যে পাইপের গা দিয়ে তো পানির একটা ঘর্ষণ হবে, তার কারণে একটা হেড লস হয়। এটাকে বলে ঘর্ষণজনিত হেড লস। তো যেহেতু আমাদের এই পাইপের দৈর্ঘ্যটা দেওয়া নাই, এখানে যে দৈর্ঘ্যটা দেওয়া নাই, এই জন্য আমাদের ওই ঘর্ষণজনিত হেড লসটা বাদ যাবে এখান থেকে। কিন্তু যদি এই দৈর্ঘ্যটা দেওয়া থাকতো তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য থাকতো তার সেইটার উপর ভিত্তি করে এইখান থেকে আমরা কি ঘর্ষণজনিত হেড লসটা নির্ণয় করতাম। যেহেতু প্রশ্নে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া নাই, এই জন্য আমাদের ঘর্ষণজনিত হেড লসটা লাগবে না। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যদি ঘর্ষণজনিত হেড লস না লাগে, তাহলে এইখানে এসে কি ঘটেছে? এখানে ঘটছে পাইপের ডায়া ছিল 10 সেন্টিমিটার, এখানে হয়ে গেছে কত? 20 সেন্টিমিটার, তার মানে কি বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটাকেই লিখতে পারি হঠাৎ বৃদ্ধির জন্য হেড লস। তাহলে 2 নম্বরে লিখবো আমরা কি? হঠাৎ বৃদ্ধির জন্য হেড লস। বৃদ্ধির জন্য হেড লস। আচ্ছা, তাহলে এইখানে হঠাৎ বৃদ্ধির জন্য হেড লস, আবার এইখান থেকে এই পর্যন্ত কি পানি প্রবাহিত হওয়ার কারণে একটা ঘর্ষণজনিত হেড লস আছে। যেহেতু আমরা দৈর্ঘ্য জানি না, ঘর্ষণজনিত হেড লস আমাদের লাগবে না। আচ্ছা, এইখানে ছিল 20 সেন্টিমিটার, হয়ে গেছে কত? 15 সেন্টিমিটার, তার মানে কি এটা হঠাৎ বৃদ্ধি, তার মানে বেড়ে গেছিল। তাহলে এখানে কমে গিয়েছে, তার মানে হ্রাসজনিত হেড লস।
আমরা লিখতে পারি যে হঠাৎ সংকোচন বা হ্রাসজনিত হেড লস। হঠাৎ, আচ্ছা বইয়ের সংকোচন আছে, আমাদের এখানে সংকোচন লেখা আছে, তাহলে সংকোচনই আমরা বলি যে সংকোচন জনিত হেড লস। সংকোচন এর জন্য লেখা আছে, এর জন্য হেড লস। আচ্ছা, তাহলে হঠাৎ সংকোচনের জন্য হেড লস পেলাম। তাহলে আমাদের যদি এইখানে পাইপের দৈর্ঘ্য দেওয়া থাকতো তাহলে আমরা কি করতাম, এটা ঘর্ষণজনিত হেড লস নির্ণয় করতাম। আচ্ছা, যেহেতু ঘর্ষণজনিত হেড লস নাই, তাহলে এখন এই পাইপ থেকে কি পানি কি বের হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের এখানে কি বের হওয়ার জন্য হেড লস। তাহলে আমাদের এখানে 4 নম্বরে আসবে বের হওয়ার জন্য হেড লস। বের হওয়ার জন্য হেড লস। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে চিত্র অঙ্কন করলাম এবং চিত্র থেকে দেখলাম যে কোন কোন হেড লস আমাদের এই প্রশ্নে বা এই চিত্রে কাজ করতেছে। তো সেই হেড লসগুলোর আমরা নাম লিখে নিলাম। তো নাম লেখার পরে এই হেড লসগুলো নির্ণয়ের জন্য আমাদের নির্দিষ্ট সূত্র রয়েছে, তাহলে সেই সূত্রগুলো আমরা এখন দেখব। আচ্ছা, যদি আমরা সূত্রে চলে যাই, এই যে এইখানে দেখি, হ্যাঁ, এইবার ঠিক আছে। তো প্রথমে কি প্রবেশের জন্য হেড লস, তাহলে দেখি আমাদের প্রবেশের জন্য হেড লস 0.5 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে আমরা প্রবেশের জন্য হেড লস এখানে সূত্র লিখব যে 0.5 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এটা হলো আমাদের প্রবেশের জন্য হেড লসের সূত্র। এবার কি বলছে, হঠাৎ বৃদ্ধির জন্য হেড লস। আচ্ছা, এইখানে দেখি আমাদের বলছে হঠাৎ বৃদ্ধি বা প্রসারণের জন্য হেড লস v1 মাইনাস v2। তাহলে এখানে আমরা সূত্র লিখব v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এবার আসি কি বলছে হঠাৎ সংকোচনের জন্য হেড লস। তাহলে আমাদের হঠাৎ সংকোচনের জন্য হেড লস 0.375 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে 0.375 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, এবার বলছে বের হওয়ার জন্য হেড লস। আচ্ছা, এই যে আমরা দেখি বাহির হওয়ার জন্য হেড লস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। আচ্ছা, তাহলে আমাদের বই অনুযায়ী আমাদের সূত্র লেখাও শেষ। এখন একটা বিষয় আছে, সেটা হলো দেখি, আচ্ছা এখন হলো আমাদের একটা বিষয় আছে, সেটা হলো যে জি হলো অভিকর্ষ ত্বরণ। আমরা বুঝতে পারছি জি নিয়ে কোনো ঝামেলা নাই, যে আমরা এখানে সরাসরি আমরা কত লিখে দিতে পারছি 9.81। কিন্তু এই ভি নিয়ে হলো ঝামেলা। যেমন এইখানে ভি নির্দেশ করা আছে যে v1 মাইনাস v2, কিন্তু এই যে 0.5 ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g এটা হলো প্রবেশের জন্য হেড লস, আবার বের হওয়ার জন্য হেড লস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এখানে আমরা জানি যে এই যে পাইপের মধ্য দিয়ে প্রবাহিত পানির বেগ এটা নির্ভর করে পাইপের ডায়ার উপরে। তার মানে ডায়া যত কম হবে বেগ তত বেশি হবে। এটা যদি আমরা বাস্তবে একটু কল্পনা করার চেষ্টা করি, সেটা হলো আমরা যখন মোটরে কোনো পাইপ লাগাই, মোটরে যখন কোনো পাইপ লাগাবো আমরা, তখন এই মোটরের পাইপ দিয়ে তো পানি প্রবাহিত হয়। এখন কারোর যদি যে গোয়াল ঘর থাকে, তো গোয়াল ঘরের যে গরুর যে মলমূত্র আছে ওইটা আমরা যখন পরিষ্কার করার চেষ্টা করি, তখন কি করি, এই পাইপটার যে মুখ থাকে এই মুখটারে আমরা চাপ দিয়ে কি করি, এবার ছোট করলে কি হয়, পানি অনেক দ্রুত বের হয়। হ্যাঁ, আবার এই মুখটা যখন ছেড়ে দিই তখন কি হয়, পানি আবার আস্তে বের হয়। তার মানে এইটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে যখন মুখ ছোট হয় তার মানে ডায়া কমে যায়, তাহলে কমে গেলে কি বেগ বেড়ে যায়, তাহলে বেগ বেড়ে যায়। আর যখন ডায়াটা আমরা আবার এই চাপটা ছেড়ে দিই তখন কি ডায়াটা আবার বড় হয়ে যায়, এই জন্য পানি আস্তে প্রবাহিত হয়। তার মানে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে ডায়া বেশি থাকলে বেগ কম থাকবে, আর যখন ডায়াটা কম থাকবে তখন বেগ বেশি থাকবে। তো এখন এইখানে দেখি যেহেতু 10 সেন্টিমিটার, তার মানে এইখানে একটা বেগ আছে, আবার এইখানে যে ডায়াটা 20 সেন্টিমিটার এইখানে আরেকটা বেগ আছে,
এইখানে ডায়া 15 সেন্টিমিটার, তার মানে এখানে আরেকটা বেগ আছে। তার মানে আমাদের যে প্রশ্নটা আছে এই প্রশ্নে বেগ আছে 3 ধরনের। তাহলে আমরা বলতে পারি যে এটা V1, এটা হলো V2, এটা হলো V3। আচ্ছা, তাহলে আমাদের এই যে এইখানে যে সূত্রগুলো আছে এইগুলাতে কোন সূত্রটা মানে V1 V2 না V3 হবে সেইটা আমরা এবার দিতে পারি। তো দেখি সেটা কি হবে। যে প্রবেশের জন্য হেড লস, তাহলে প্রবেশ করবে কোন জায়গায়? এই পাইপে। তো এই পাইপে যেহেতু প্রবেশ করবে তাহলে আমাদের কি হবে? এটা হবে V1, এটা তো স্বাভাবিক, এটা হবে V1। আচ্ছা, এখন 20 সেন্টিমিটার, এখানে V2 কাজ করতেছে, তাই না? তো আমরা হঠাৎ বৃদ্ধির জন্য হেড লস, এইখানে তো সূত্র V1 মাইনাস V2, এটা তো নির্দেশ করাই আছে। হ্যাঁ, এই জন্য এইটারে আর আমাদের নির্দেশ করা লাগলো না। তো হঠাৎ সংকোচনের জন্য এইখানে খেয়াল করি, সংকোচন হচ্ছে আমাদের এই বিন্দুতে, তাই না? সংকোচন হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দু থেকে সংকোচন হয়ে যাচ্ছে পানি। তো এই যে পানিটা আছে কোন জায়গায়? এইখানে না, এইখানে তো আছে। তাহলে কোন বেগের পানি এর মধ্যে ঢুকছে? কোন বেগের পানি? আচ্ছা, তাহলে আমাদের এইখানে কোন বেগের পানি ঢুকছে? এইখানে হলো V2 বেগের পানি এইখানে ঢুকছে। ঢুকে কি বেগ হয়ে যাচ্ছে? এখানে V3 হয়ে যাচ্ছে। হ্যাঁ, V2 বেগের পানি যেহেতু এই পাইপে ঢুকছে তাহলে এটা হয়ে যাচ্ছে V3। তার মানে আমাদের এই হঠাৎ সংকোচনের জন্য হেড লস কোনটা হবে? এই যে 15 সেন্টিমিটার ডায়ার পাইপ আছে এইখানের এই বেগটা হবে, অর্থাৎ V3 দিলাম আমরা, মানে V3 হবে আর কি। তো বের হওয়ার জন্য হেড লস কোন পাইপ থেকে বের হচ্ছে? 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটার থেকে যেহেতু পানি বের হচ্ছে তাহলে এখানের বেগটা কত? V3, এজন্য V3 আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে এই V1 V2 V3 এই তিনটা মান তো আর দেওয়া নাই। দেওয়া আছে? না, দেওয়া নাই। আমাদের দেওয়া আছে একটা হলো নির্গমনের পরিমাণ, তার মানে কিউ এর মানটা দেওয়া আছে। কিউটা কত আমাদের? 100 লিটার, বলছে 100 লিটার/সেকেন্ড, কিউটা দেওয়া আছে। আর দেওয়া আছে ডায়া, সেটা হলো D1 10 সেন্টিমিটার, দেওয়া আছে D2 20 সেন্টিমিটার, আরেকটা দেওয়া আছে D3 হলো 15 সেন্টিমিটার। তাহলে আমাদের ডায়াগুলো দেওয়া আছে। আমাদের এই নির্গমনের পরিমাণ এবং এই ডায়া, এই দুইটা জিনিস থেকে আমাদের এই বেগের পরিমাণটা নির্ণয় করতে হবে, অর্থাৎ V1 V2 V3 এই তিনটা মান নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এই যেহেতু আমাদের কিউ এর মানটা দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে 100 লিটার/সেকেন্ড। এখন 100 লিটারই তো দেওয়া আছে। হ্যাঁ, 100 লিটার। আচ্ছা, এখন আমরা জানি যে এই লিটারকে যদি 1000 দ্বারা ভাগ করি তাহলে আমাদের কি হয়? আমরা পানির আয়তনটা পেয়ে যাই, তার মানে ঘনমিটারে আয়তনটা পেয়ে যাই। তো 100কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, যে 100/1000 আসে হলো 0.1, তাহলে 0.1 ঘনমিটার/সেকেন্ড, বা এস আছে শুধু এসি লাগে, ঘনমিটার/সেকেন্ড। এখন ডায়া আছে 10 সেন্টিমিটার, তাহলে আমরা যদি মিটারে নিতে চাই কত দ্বারা ভাগ করব? 100 দ্বারা, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে 0.1 মিটার। তাহলে D2 কত হবে? 0.2 মিটার। D3 কত হবে? 0.15 মিটার। আচ্ছা, এইটা হলো আমাদের ডিটা পেয়ে গেলাম আমরা। আচ্ছা, ডি থেকে এখন আমরা আরেকটা বিষয় খুবই মনোযোগ দিয়ে লক্ষ্য করি, যে কিউটা কি? নির্গমনের পরিমাণ। আর কিউ সমান সূত্র কি জানি আমরা? এ ভি। কিউ সমান আমরা কি জানি? এ ভি। এখন এই এটা হলো ক্ষেত্রফল, আর ভি কি? ভিটা হলো বেগ। আচ্ছা, আমরা এই ডায়া থেকে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তাহলে আমরা কিউ এর পরিমাণটা জানি, ডায়া থেকে ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে সহজেই আমরা বেগ ভি পেয়ে যাব। তাহলে আমরা দেখি যে ক্ষেত্রফল, তাহলে এ ওয়ান কত হবে আমাদের? যেহেতু পানির যে পাইপগুলা এগুলা কেমন থাকে? পানির পাইপগুলো থাকে হলো আমাদের
আচ্ছা, যেহেতু পানির পাইপগুলো আমাদের কেমন থাকে, বৃত্তাকার থাকে। আচ্ছা, যেহেতু আমাদের পানির পাইপগুলো বৃত্তাকার থাকে, তার জন্য আমাদের ক্ষেত্রফল কি হবে? পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, পাই আমাদের ডি এর মান 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমাদের মান কত আসে? যে পাই ডি স্কোয়ার 0.1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 মান আসে হলো, আচ্ছা, 7.85 গুণিতক 10⁻³ আচ্ছা, এবার A2 পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে পায়ের মান কত? পাই লেখি, মান হলো 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানে শুধু 1-এর জায়গায় 2 দিয়ে দিতে পারি। মান আসে হলো 0.0314। আচ্ছা, এবার A3 তাহলে পাই ডি স্কোয়ার, তার মানে 0.15 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখানে মান লিখব 0.15 স্কোয়ার ডিভাইডেড বাই 4। মান আসে হলো 0.0176। আচ্ছা, এগুলো সব কি হবে? বর্গমিটার, ক্ষেত্রফল বর্গমিটার। আচ্ছা, এখন তাহলে আমরা আরেকটা বিষয় এখানে লক্ষ্য করি, সেটা হলো যে আমাদের এই ট্যাঙ্কের ঠিক এই বিন্দুতে যদি আমরা 1 জগ পানি ঢালি, এইখানে যদি 1 জগ বা 1 ট্যাঙ্ক পানি ঢালি, সেই পানিটা বেগ কম হোক আর বেশি হোক, এই 10 সেন্টিমিটার ব্যাসের পাইপের মধ্য দিয়ে যা যাবে, এই 20 সেন্টিমিটার ব্যাসের পাইপের মধ্য দিয়ে তো সেই একই পানি যাবে, আবার এই 15 সেন্টিমিটার মধ্য দিয়ে তো একই পানি যাবে। এর মাঝে কি হবে? মাঝে বেগ কম বেশি হইতে পারে, কিন্তু পানির যে পরিমাণ, পানির তো মোট পরিমাণটা তো একই থাকবে, তাই না? এই জন্য বলছি যে এই যে নির্গমনের পরিমাণ কিউ, এইটা কিন্তু একই থাকবে। এইখানে ডায়া কম বেশির কারণে বেগ কম বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু এই যে ট্যাঙ্কে যে পানি থাকবে সেই পরিমাণ পানি এর মধ্য দিয়ে প্রবাহিত হবে। তার মানে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের ডায়া 3টা, তার মানে ক্ষেত্রফল 3টা, তার মানে আমাদের এখানে কিউ সমান কি হবে? A1 V1, আবার কিউ সমান কি হবে? A2 V2, আবার কিউ সমান কি হবে? আবার কিউ সমান হবে A3 V3। আচ্ছা, তার মানে যদি আমরা V1টা নির্ণয় করতে চাই, তাহলে V1 যদি এই দিকে থাকে, তো A1 V1-এর সাথে এই দিকে কি আছে? গুণ আকারে আছে। যদি এই পাশে আসে ভাগ হয়ে যাবে। তার মানে আমরা V1 সমান কি লিখতে পারি? কিউ ডিভাইডেড বাই A1। আবার এই দিকেও V2 সমান কিউ ডিভাইডেড বাই A2। আবার এইদিকে V3 সমান, দেখা যাচ্ছে না, সরি, তো V3 সমান হবে কি? কিউ ডিভাইডেড বাই A3। আচ্ছা, তাহলে আমাদের কিউ এর মান কত? সে কিউ এর মান হলো 0.1 ডিভাইডেড বাই A3 কত? 0.0176। তাহলে আমরা 0.0176 ভাগ হবে কত? 0.1। তাহলে মান আসছে হলো, আচ্ছা, তাহলে আমাদের এইখানে, আচ্ছা, ক্যালকুলেশনে একটু সমস্যা হচ্ছিল, সেটা হলো ভুল করছিলাম। আচ্ছা, এখানে তাহলে আমরা V3 আগে নির্ণয় করতে পারি, যে 0.1 ভাগ 0.0176, তাহলে কত আসছে? 5.68। আচ্ছা, মিটার, 0.1 ছিল মিটার পার, ঘনমিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে ঘনমিটার পার সেকেন্ড, তার মানে যদি আমরা এককটা লিখতে পারি, ঘনমিটার পার সেকেন্ড ছিল, আর নিচের এক কিসে ছিল? বর্গ মিটার। তাহলে কাটাকাটি করে একটা মিটার থাকে, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে একক হবে আমাদের মিটার পার সেকেন্ড। আচ্ছা, বেগ মিটার পার সেকেন্ড V3 পেয়ে গেলাম। তাহলে V2 কেমনে পাবো? V2 হলো এই কিউ এর মান 0.1, A2-র মান কত? 0.0314। তাহলে 0.1 ভাগ 0.0314 মান কত আসে? মান আসে হলো 3.18, ঠিক আছে। তো আসে হলো 3.18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমাদের V1 কত হবে? কিউ এর মান কত আমাদের?
0.1 ডিভাইডেড বাই 7.85 গুণিতক 10⁻³ মান আছে হলো 12.73। আচ্ছা, তাহলে V1 V2 V3 তিনটাই পেয়ে গেলাম আমরা। তাহলে V1 V2 V3 V1 V2 V3 তিনটা মানই পেয়ে গেলাম। এখন সূত্রে শুধু মান বসাইলে অঙ্ক শেষ। যদি আমাদের মোট হেড লস চাইতো তাহলে আমরা এই সাইডটা হেড লস যোগ করে দেবো, শেষ, আর কোনো কাজ নাই। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।